ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দিবে না জানিয়েছে শেখ হাসিনা। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, পালা বদলের পর প্রথম ভোট পদ্মাপাড়ে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন, ভোট হবে আগামী বছর 12 ফেব্রুয়ারি। বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশের জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি। হাসিনা দেশত্যাগের 16 মাসের মাথায় ভোট ঘোষণা, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কর্তৃক ঘোষিত নির্বাচনের যে তফসিল, এটি চলতে থাকবে। হয়তো তফসিল একবার দুবার পরিবর্তিত হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার সম্ভাব্যতা শতভাগ ধরে রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বোচ্চ চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্য। তো এই সময়ের মধ্যে একজন প্রার্থী ওসমান। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাই আমাদের রাজনীতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি খুবই উত্তপ্ত। আজকে ঢাকা শহর আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছে হাদিকে গুলি করার বিষয়ে। হাদি বর্তমানে সিঙ্গাপুরে আছে, তার চিকিৎসাধীন অবস্থায়। এর মাঝেই আবার শেখ হাসিনা হাদিকে নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে সারা দেশ এখন তোলপাড়। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হাদির বর্তমান কি পরিস্থিতি এবং শেখ হাসিনা কি মন্তব্য করেছেন হাদির বিষয়ে। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এটি চলতে থাকবে। হয়তো তফসিল একবার দুবার পরিবর্তিত হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার সম্ভাব্যতা শতভাগ ধরে রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বোচ্চ চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্য। তো এই সময়ের মধ্যে একজন প্রার্থী ওসমান হাদি, তরুণ প্রার্থী, তার উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে অনেকে সন্দেহ তৈরি করে হয়েছে বা অনেকের আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে বা তফসিল পিছিয়ে যেতে পারে। অথবা ধরুন এই সময়ের মধ্যে যদি বেগম জিয়ার সম্পর্কে কোনো সুসংবাদ না আসে, অর্থাৎ তিনি যে ওয়ার্কের হাসপাতালে আছেন, তিনি যদি অসুস্থ থাকেন এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান সাহেব, তিনি যে 25 তারিখে বাংলাদেশে আসছেন, আসার পর যদি 26 তারিখে যদি বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নেতিবাচক বা ইতিবাচক কোনো কথা আমরা শুনতে পারি, সেক্ষেত্রেও নির্বাচনের তফসিল পরিবর্তিত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব মানুষই বলতে গেলে শতভাগ নিশ্চিত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে যাচ্ছে। এখন নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, কতটা গ্রহণযোগ্য হবে, নির্বাচনের ফলাফল কার পক্ষে যাবে, বা শেষ পর্যন্ত নির্বাচনটি আদৌ হবে কিনা, এই প্রশ্নগুলো এখন সবাই বন্ধ রাখতে চাচ্ছে। এর কারণ হলো আমরা যে যার অবস্থানে একটা দুর্বিষহ সময় পার করছি। আমরা সবাই বুঝতে পেরেছি যে দেশ চালানো আসলে এনজিও যারা ব্যক্তিত্ব বা নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিংবা অরাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের পক্ষে সম্ভব নয়। এটি হয়তো 3 মাসের জন্য সম্ভব। একটা কথা বলা হয়ে থাকে, যেমন সিরাজউদ্দৌলা। তো রঙ্গমঞ্চে সিরাজউদ্দৌলা সাজার জন্য আনোয়ার হোসেন ওকে, কোয়াইট ওকে, বা প্রবীর মিত্র অভিনয় করেছেন বাংলা বিহার উড়িষ্যার নবাব, এটা ঠিক আছে ঘণ্টা 3 জন্য। কিন্তু পলাশীর ময়দানে যদি যুদ্ধ করতে হয় বা মুর্শিদাবাদের সিংহাসনে যদি বসতে হয়, তাহলে একজন সত্যিকার অর্থে সিরাজউদ্দৌলাকে লাগবে। ওখানে অভিনয়ের কোনো নায়ক দিয়ে আনোয়ার হোসেনকে দিয়ে হবে না। মানে আনোয়ার হোসেন বা প্রবীর মিত্র তারা যদি প্র্যাকটিক্যাল লাইফে পলাশীর ময়দানে তাদেরকে বসিয়ে দেওয়া হয়তো, এক একজনের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত রীতিমতো। এটা হলো রিয়ালিটি। তো রাজনীতি আসলে যুদ্ধের মতো একটা ঘটনা। এখানে সিজেন্ট যারা উত্থান পতনের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে আছেন, সিজেন্ট বলা হয় যেটাকে, সংকুচিত হন না, প্রসারিত হয় না, যারা একটা শেপ নিয়েছেন। যেমন কাঠ সিজন করা হয় না, সিজনিং করা হয় যাতে করে কাঠটি বর্ষাকালে ফুলে না যায় আর শীতকালে কুঁচকে না যায়। তো এইরকম রাজনীতি করতে করতে যারা ভয়কে জয় করেছেন, জনগণের সঙ্গে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে রাজনীতি করতে করতে গিয়ে তারা একটা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেছেন, কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা দীর্ঘমেয়াদে পরিচালনা করার ক্ষমতা সেই রাজনীতিবিদদেরই আছে। কিন্তু খুব পাওয়ারফুল সেনাপতি
জীবনে যারা কখনো যুদ্ধে পরাজিত হয়নি। তো এই সকল মানুষ রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন অনেকে, কিন্তু 15 দিন বেশি টিকতে পারেননি। যেমন আলাউদ্দিন খিলজি, সম্রাট আলাউদ্দিন খিলজির যে সেনাপতি মালিক কাফুর, ইন্ডিয়ান হিস্ট্রিতে তাকে বলা হয় সবচেয়ে অজেয় সেনাপতি। তিনি কখনোই পরাজিত হননি, আর তাকে কেউ পরাজিত করতে পারেনি। কিন্তু এই মানুষটি যখন আলাউদ্দিন খিলজির সিংহাসনে বসলেন, তিনি কিন্তু টিকতে পারেননি। খুব অল্প সময়ের জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে মরতে হয়েছে। তো এভাবে ইতিহাস এখন হয়তো দেখা গেল যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই কারণে ঠিক 15 দিনে 1 মাসে ভাগ্য নির্ধারিত হয় না, কিন্তু 1-1.5 বছরের বেশি আসলে অরাজনৈতিক শক্তি এখন পৃথিবীর কোথাও টিকতে পারে না। এর মধ্যেই কাউন্টার কু হয়ে যায়, কাউন্টার বিপ্লব হয়ে যায় এবং অরাজনৈতিক শক্তি চলে যায়। আমাদের দেশে অরাজনৈতিক শক্তির যে সফলতা, সেটি 3টি তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি। সেক্ষেত্রে তারা 3 মাসের মধ্যে তাদের চমক তারা দেখাতে পেরেছিলেন। আর 111-এর সময় রাজনীতিবিদদের বাইরে যদি বলা হয়, আমাদের দেশের সকল পেশার সর্বোচ্চ যারা সফল হয়েছেন, সেই সফল মানুষগুলো টানা 2 বছর চেষ্টা করে দেশটিকে রসাতলে নিয়ে গেছেন, এবং তারা লেজ গুটিয়ে রাজনীতিবিদদের হাতে, তথাকথিত তাদের দৃষ্টিতে যারা দুর্নীতিবাজ, সে সকল রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এর কারণটা হলো, ওই যে বললাম যে রাজনীতি আসলে রাজনীতিবিদদেরকে মানায়। তো এখন এই যারা সরকার চালাচ্ছেন, তারা নানাভাবে রাজনীতিকে অপদস্থ করার চেষ্টা করেছেন, এবং সেটা খুব সূক্ষ্ম কৌশলে। প্রথমত তারা রাজনীতির যে এনিমি অংশটি, একটা অংশকে এনিমি বানানোর চেষ্টা করেছেন, অর্থাৎ বিভেদ বিসংবাদ, ডিভাইড অ্যান্ড পলিসি, ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিতে তারা এই গত 14 মাসে যে কাজগুলো করেছেন, সেটি হলো বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে আছেন, আওয়ামী লীগের সহযোগী ছিলেন, এবং যারা আওয়ামী লীগ করেন, তাদেরকে একটি পক্ষে ফেলে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, বাকি যারা আছেন তাদের সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে। কিছুদিন পরে যখন দেখা গেল যে আওয়ামী লীগ আসলে নির্বাসনে চলে গেছে, তারা মনে করেছে ক্ষমতাধর যারা লোকজন, অনেকে জেলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে মাথা গুজিয়ে আছেন, অনেকে মাথা নিচু করে আছেন, অনেকে ইঁদুরের গর্তে ঢুকেছেন, কাজে আওয়ামী লীগ নিয়ে এখন তাদের কোনো শঙ্কা নেই। তখন তারা যে কাজটি করলো, যে বাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে, তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি, তাদের একে অপরের সঙ্গে সেই দেখা গেল যে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, বিভেদ বিসংবাদ তৈরি হওয়া বা তৈরি করা, এই জিনিসগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে সরকার স্বস্তি পাচ্ছে না। এর কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমতো নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে। বিএনপি, এনসিপি, জামাত, যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে, তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ তোষণ নীতি শুরু করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন, আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন, ভবিষ্যতে তাদেরকে পদ পদবি দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, এই ধরনের নানা রকম আশ্বাস দেওয়া হচ্ছে। এর ফলে কি হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে। এগুলো একটা। দ্বিতীয় যে ভয়, শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারেন, টুস করে ঢুকতে পারেন, নির্বাচন বানচাল করতে পারেন। শেখ হাসিনার হাতে অনেক টাকা, অনেক ক্ষমতা, তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে দিতে পারেন। এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তিসমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন। তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে কোনোভাবে উচ্চারিত হচ্ছে, ইট মিনস ইউ আর অ্যালাইভ। এখন আমরা এই যে আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করছি, আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, গালি দিলেও মানুষ দেখছে, আওয়ামী লীগের পক্ষে বলেও মানুষ দেখছে, ইট মিনস আওয়ামী লীগের এখনও একটা ভ্যালিডিটি রয়েছে, এটা বুঝতে হবে। এরপর আরেকটি ঘটনা হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, রিকনসিলিয়েটেড আওয়ামী লীগ, অথবা সেই যে 111-এর সময় সংস্কারের কথা বলা হচ্ছিল, ওইরকম একেবারে সংস্কারযুক্ত একটি আওয়ামী লীগ গঠন করা হবে।
সরকারের মদদে, সেনাবাহিনীর মদদে, পশ্চিমাদের মদদে, এবং তারা এই সময় ইলেকশন করবে, এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে। ভারতের সাথে বাংলাদেশের আবার বেশ খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে। এটা দুই দেশের ফর্মাল জায়গায় তো হয়েছেই, বাংলাদেশের অভ্যন্তরে নাগরিকদের একটা অংশ এই উত্তেজনার শরিক হয়েছে এবং এটা বোধ করার কারণ আছে, তারা উত্তেজনাটাকে অনেক বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। এ ধরনের উত্তেজনা বৃদ্ধি কারোর জন্যই ভালো হয় না, কিন্তু সে চেষ্টা আছে। এখন আমরা খুঁজতে চেষ্টা করব কেন এটা করছেন কেউ কেউ, বিশেষ করে যখন আগামী 25 তারিখ জনাব তারেক রহমান দেশে আসছেন, সেই সময়টাকে সামনে রেখে আর অল্প কয়েকটা দিন আছে, এই অস্থিরতা তৈরির কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার বলে মনে করি। গতকালের ঘটনা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে গতকাল বাংলাদেশের হাই কমিশনারকে ডেকেছিল ভারত। বাংলাদেশের ভেতরেও ঘটনা ঘটেছে, সেটাই আসবো। বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হয়েছে, এটা আসলে এক ধরনের প্রতিক্রিয়া। এর আগে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকেছিল। সেই হাই কমিশনার ডাকার ক্ষেত্রে কি হয়েছে সেটা নিয়ে গতকাল কথা বলেছি। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব কম সময়ের মধ্যে তলব করা হয়েছে, এটা একটু মনে রাখা দরকার। খুবই কম সময়ের মধ্যে আমি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের হাই কমিশনার ভারতের হাই কমিশনারকে একদিন আগে জানিয়েছে আসার সময় দিয়ে, আর বাংলাদেশের হাই কমিশনারকে 1.5 ঘন্টার মতো সময় দিয়ে সামন করা হয়েছে। তিনি গেছেন, যাওয়ার পর মূলত তারা তাদের হাই কমিশন এবং তাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আলাপ করেছেন এবং তারা বলতে চেষ্টা করেছেন যে একটা জঙ্গি বা উগ্রবাদী গ্রুপ, এই ধরনের একটা কথা বলে তারা বলেছেন তাদের হাই কমিশন ঘেরাওয়ের কথা বলেছে। কিছু চরমপন্থী গোষ্ঠী স্পেসিফিকলি এটা বলেছেন। এটা নিয়ে তাদের টেনশনের কথা জানিয়েছেন এবং নিরাপত্তা চেয়েছেন। বাংলাদেশ স্বাভাবিকভাবেই এগুলো দিয়ে এসছে। আবার এই যে তলব যখন করা হয় তখন তারা তাদের ভিসা সেন্টারটা বন্ধ করে দিয়েছিল, তাই অনেকে মনে করছিলেন যে এটা পুরোপুরি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল কিনা, কিন্তু আমরা আজকের খবরে দেখলাম যে না, ভিসা সেন্টার আবার চালু হচ্ছে। এটা হলো তাদের দিকের খবর। মূল জায়গা হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে উত্তেজনা তৈরির চেষ্টা আছে একটা গোষ্ঠীর। এটা চরমপন্থী গোষ্ঠী না কি গোষ্ঠী সেটা, সেই ডিবেটে আমরা এখন যাব না, কিন্তু একটা গোষ্ঠীর এই চেষ্টা আছে, সেটাই মূল আলোচনা। তার আগে বাংলাদেশের প্রতিক্রিয়ার কথা যদি বলি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেটা নিয়ে কথা বলেছেন। তিনি কঠোর জবাব দিয়েছেন, বিশেষ করে নির্বাচন প্রশ্নে। তিনি বলছেন কারণ নসিহত করার দরকার নেই। উনি খুবই সঠিক। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথা হচ্ছে, কিন্তু আমি খুঁজে দেখলাম 5 জানুয়ারি ভারত বাংলাদেশ নিয়ে ব্রিফ করেছিল 2024 সালে নির্বাচনের 2 দিন আগে। তখনও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই ধরনের আলাপই করেছেন। যাই হোক, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে তার জবাব দিয়েছেন, কারণ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যে কয়েকটা কথা বলেছিল যে শেখ হাসিনা যেন ওখানে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা না করেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কনভিক্টেড আসামি, তাদেরকে ফেরত দেওয়া হোক, এবং আমাদের ওসমান হাদিকে গুলি করেছেন যেসব সন্ত্রাসী, তারা যদি ভারতে চলে যায় তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। খুবই যৌক্তিক দাবি, কিন্তু ভারত অত্যন্ত স্ট্রংলি রিয়্যাক্ট করেছিলেন। দ্যাট ওয়াজ টু মাচ। সো এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা চলছে, এটাও আমি মনে করি অবনতি। একটা সময় কিছুটা উন্নতির দিকে গিয়েছিল, সেই পরিস্থিতিটা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এটা কাম্য না, দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশনে আস্তে আস্তে ঢোকা দরকার বলে মনে করি। কিন্তু যে কথাটা বলছিলাম, এই অবনতির পেছনে দেশের ভেতরে কিছু মানুষের অবদান আছে। তারা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টি চাইছেন বলে ধারণা করা যেতে পারে, এবং এটা করার মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা বলবো তারা ভারতেরও পারপাস সার্ভ করছেন। অনেক সময় খুবই ভারত বিরোধিতা দেখতে মনে হয়, কিন্তু সেটা ভারতের পারপাস সার্ভ করার মতোও হতে পারে। আমি একটু আসি, যারা হাসরাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে আমরা কথা বলেছি, যিনি 7 সিস্টার্স ভেঙে দিতে চান, কিন্তু কথাটা রয়েই গেল। গতকাল জুলাই ঐক্য বা এরকম নামে, জুলাই মঞ্চ, জুলাই জুড়ে দিলেই একসময় আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ জুড়ে দিত, ঠিক একই প্রবণতা আমরা দেখছি। এটা জুড়ে দিয়েই যে কোনো কিছু করার লাইসেন্স পাওয়া যাবে বলে মনে করছে কেউ কেউ। আমি দুঃখিত, কারো খারাপ লাগলেও কথাগুলো বলে ফেলা দরকার। এখন একই রকম ধান্দাবাজি শুরু হচ্ছে, এটা খেয়াল রাখবো। যাই হোক, ওই সংগঠনটা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের আহ্বান জানিয়েছিল। প্রথম কথাটা হচ্ছে, ভারতীয় হাইকমিশন বা কোনো হাইকমিশন ঘেরাওয়ের আহ্বান কি খুব খারাপ কিছু? আমাদের মনে রাখতে হবে, এই ধরনের কাজ আগেও হয়েছে, কখনো কখনো হয়, এটা খুব গর্হিত কিছু না। কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতিতে এই ধরনের একটা কর্মসূচি সঠিক ছিল বলে আমি মনে করি না। যাই হোক, সেটা টাকা হলো, পুলিশ থামিয়ে দিল বাড্ডা এলাকাতে। সেখানে বক্তব্য দেখলাম অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য। আমাদের পরিচিত অনেক মানুষ বক্তব্য দিয়েছেন। আবারও সেই 7 সিস্টার্স আলাদা করে দিতে হবে, এবং খুবই কদর্য কুৎসিত ভাষায়। এই কুৎসিত ভাষার ব্যবহার নিয়ে আবার অনেকে যুক্তি দিতে চান, সেই তর্কেও ঢুকছি না। আমি এটা ডিনাউন্স করি, এই ধরনের ভাষা। এমনকি এবার গেলাম না, পরের বার দূতাবাসে ঢুকে যাব, এই ধরনের বক্তব্য মন্তব্য এসেছে তাদের বক্তব্য থেকে, তাদের কথা থেকে। ফলে যে কথাটা বলতে চাইছিলাম,
ভারতের সাথে একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা আছে এবং সেটা নিয়ে ভেতরে খানিকটা হলেও যেন গোলযোগ লেগে যায়। খেয়াল করতে হবে, ভারত বাংলাদেশে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। ভারত নিয়ে যারা কথা বলতে চান, যারা কথা বলেন, ভারতের বিরুদ্ধে বলেন, তাদেরকে জনগণ খুব পজিটিভলি দেখেন। এখন এই ধরনের অ্যানার্কি তৈরির যদি চেষ্টা হয় এবং সেটা থামানোর জন্য যদি পুলিশকে বল প্রয়োগ করতে হয় এবং সেটা যদি কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি করে, তাহলে কিন্তু সেটা নিয়ে বিরাট রাজনীতি হওয়ার সুযোগ আছে এবং একটা অস্থিরতা তৈরির সুযোগ আছে, নিশ্চিতভাবেই আছে। ফলে আমরা এই প্রবণতাকে আমরা ওভাবেই পড়তে চাই, এভাবেই পড়তে চাই। ভারতের বিরুদ্ধে আমাদের যৌক্তিক ক্ষোভ, রাগ আছে, অনেক ক্ষেত্রে ঘৃণাও আছে, কিন্তু আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা আমাদের মাথায় রাখা দরকার। অত্যন্ত উগ্রভাবে মিলিট্যান্ট ওয়েতে ভারতের বিরুদ্ধচারণ করে, ভারতের বিশেষ করে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সেটাকে নস্যাৎ করব, সেটা ধ্বংস করব, সেই কথা বলা কোনোভাবেই উচিত না। আমি আগেও বলেছি, ভারতের এই প্রবণতা আছে। ভারতের অনেকেই বাংলাদেশের ওই চিকেন স্ন্যাক, ওই ফেনীর ওইদিকে আলাদা করে দেব, বাংলাদেশের মাথার অংশটা কেটে ফেলবো যাতে তাদের চিকেন স্ন্যাক চওড়া হয়ে যায়। অখণ্ড ভারতের কথা বলছে, নানান কিছু বলছে, আমাদেরও টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে তাদের অনেকেই কথা বলছেন। কিন্তু আমি মনে করি যে এটা পাল্টা এটা বলে আসলে আমরা